দেখো আগের দিন যেগুলো বলেছিলাম, ঠিক আছে, অনুপাত আর সমানুপাত। প্রথম পদটাকে বলা হচ্ছে পূর্বপদ, পদটাকে বলা হচ্ছে উত্তরপদ। আর এখানে আজকে যৌগিক অনুপাতও করাবো। যৌগিক বা মিশ্র অনুপাত যখন আসবে তখন বলে দেবো কেমন ভাবে করতে হবে। দেখো তাহলে প্রথমেরটা বলো কি আছে। হ্যাঁ, তাহলে কি লেখা আছে? 4 মাস এবং 1 বছর 6 মাস, তাই তো? দেখো 4 মাস ইস্টু 1 বছর 6 মাস। তাহলে এখানে দু রকমের একক আছে, একটা মাস, একটা বছর মাস, ঠিক আছে? মাসে পরিণত করতে হবে। একটা হ্যাঁ 18 মাস। আচ্ছা, অনুপাত কি বলেছিলাম? একক বর্জিত রাশি, তাই তো? তাহলে এককগুলো থাকবে না। 4:18, কথার মানে হলো কি 4/18। সেখান থেকে করবো 2/9, তাই তো? সেখান থেকে 2:9। দেখো বুঝতে পারলে এটা? এটাকে কি অনুপাত বলে? তাহলে পূর্বপদটা ছোট, তো ওটাকে বলা হচ্ছে লঘু অনুপাত, ঠিক আছে? আগের দিন বললাম রেশিও লেস ইনইকুয়ালিটি, ঠিক আছে? এটা হচ্ছে লঘু অনুপাত। নাম্বার 2 এর দাদা ঠিক আছে 75 পয়সা। হ্যাঁ, তাহলে 1 টাকা 25 পয়সা। তাহলে 75:1 টাকা 25। 1 টাকা মানে 100 পয়সা, আর 25 মানে 125 পয়সা। তাহলে পয়সা পয়সা কেটে যাবে, 75:125 হবে। তাহলে এখানে কি হবে? 75 ভাজিত 125। 25 দিয়ে ভাগ করলে 3, 25 দিয়ে ভাগ করলে 5, তাই তো? 3 25 75, 5 25 125। তাহলে এটা হলো 3:5। এটাও হয়ে গেল লঘু অনুপাত। লঘু অনুপাত হওয়া বা গুরু অনুপাত হওয়া বা মানে সমান অনুপাত হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে পূর্বপদের উপর নির্ভর করবে। পূর্বপদ যদি ছোট হয় তাহলে লঘু অনুপাত, পূর্বপদ যদি বড় হয় গুরু অনুপাত, আর যদি পূর্বপদ উত্তরপদ সম হয় তাহলে সমানুপাত, ঠিক আছে? পরেরটা দেখো 60 সেন্টিমিটার, তাই তো? ইস্টু কি আছে? 0.6 মিটার। তাহলে এখানে মিটার আর সেন্টিমিটার আছে। এবার মিটার আর সেন্টিমিটারের মধ্যে কোনটা বড় একক? সেটা হচ্ছে মিটার। তাই মিটারকে আমাকে সেন্টিমিটারে পরিণত করতে হবে। ভালো করে শোনো, সাউন্ডটা একটু কমেছে। মিটারকে সেন্টিমিটারে পরিণত করতে হবে, ঠিক আছে? তাহলে মিটারকে সেন্টিমিটারে পরিণত করতে গেলে কি করতে হয়? 1 ঘর। মিটারের কত ডেসিমিটার আছে? 2 ঘর। তাহলে 2 ঘর ডেসিমিটার সেন্টিমিটার। 2 ঘর আগে না পরে? কি বলছো? মানে মিটারের উপরে সেন্টিমিটার। ভালো করে দেখো, ভালো করে দেখো, তাড়াহুড়ো না করে লাইনটা মনে করো। কি কি আছে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার মিটারের নিচে থাকে। 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। ভালো করে এসব ভুল করো না, এই ভুলগুলো করলে হবে না। 0.06 গণিতক 100 দিয়ে মিটার থেকে তোমার হয়ে গেল সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে 60টা কেটে গেল, সেন্টিমিটার কেটে গেল। ইস্টু দশমিক, দেখো এই দশমিকটা ওঠাতে গেলে তোমার লাগবে একটা শূন্য, মানে 6, তাই তো? 0.06 কে দশমিকের পর 1 ঘর আছে, ওঠাতে গেলে একটা শূন্য লাগবে, তো আরো একটা শূন্য আছে, তো তাহলে কি হয়ে যাবে? 60। তাহলে 60:60
তার মানে হলো 1:1, তার মানে হলো সাম্যানুপাত। হ্যাঁ, বা সাম্যানুপাত এখানে লেখা আছে, সাম্যানুপাত। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো পরেরটা। হ্যাঁ, 1.2 কিলোগ্রাম মানে কেজি is to 60 গ্রাম। তাহলে এখানে কিলোগ্রাম আর গ্রাম দু রকমের একক আছে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে কিলোগ্রামকে গ্রামে করতে হবে, সবসময় বড় এককে ছোট এককে পরিণত করতে হবে। তাহলে কিলোগ্রাম থেকে গ্রাম করতে গেলে আমরা কি করব বলো? কিলোগ্রামকে গ্রাম করতে গেলে 3 ঘর নিচে যাবে, তাহলে কি গুণ হবে? তো 1000 দিয়ে গুণ হবে, বুঝতে পারলে? ইনটু 1000 ইজ টু 60 গ্রাম। তাহলে এটা গ্রাম হয়ে গেল, গ্রাম গ্রাম কেটে গেল, বোঝা গেল? আচ্ছা, একটা শূন্য ব্যবহার করলে 12 হয়, তাই তো? দশমিকের পর একটা সংখ্যা আছে বলে আরো দুখানা শূন্য আছে, 1200 ইজ টু 60। আচ্ছা, তাহলে 120 ইজ টু 6। দেখো শূন্য শূন্য কেটে দিলাম, লাস্টের শূন্যটা কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, 120 ইজ টু 6। তাহলে কত হবে? 120/6, 6 কে 6, 6 এ 20, 120। তাহলে কত হলো? 20:1। তাহলে এটা কি অনুপাত হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে গুরু অনুপাত হয়ে গেল। রেশিও গ্রেটার ইনইকুয়ালিটি, বোঝা গেল? 5 এরটা রাখো, 5 আছে নাকি? না 5 না, 2 এরটা রাখো। বলো 2 এরটা কি আছে? পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত দেখি। তাহলে আমরা লিখো পি কিগ্রা ইজ টু কিউ গ্রাম, তাই তো? তাহলে কিগ্রা থেকে গ্রাম করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আর কিউ হবে সঙ্গে, তাই তো? গ্রাম গ্রাম কেটে গেল, 1000 দিয়ে যখনই গুণ করলাম তখন তো আমার ইউনিট চেঞ্জ হয়, মানে একক চেঞ্জ হয়ে গ্রাম হয়ে গেল। দুদিকে গ্রাম আছে, কেটে দিলাম, বোঝা গেল? ভালো করে জিনিসটা শুনতে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হচ্ছে? 1000 পি ইজ টু কিউ, এটাই হবে হচ্ছে অনুপাত, বোঝা গেল? 3টা দেখো। ছোট কাজ করে আসছে।
এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত, তাই তো? তাহলে এক্স দিন আর জেড মাস, তাহলে দিন আর মাসের মধ্যে মাসের মানে মাস হচ্ছে বড় ইউনিট, তাই তো? মাস থেকে দিন করতে গেলে জেড ইন্টু 30 দিন, তাই তো? হ্যাঁ, মাসকে দিন করতে গেলে 30 দিয়ে গুণ করতে হবে, এক মাস মানে 30 দিন। দিন আর দিন কেটে গেল, তাহলে x is to 30z বোঝা গেল? আচ্ছা, এটা দুই, হ্যাঁ দুইয়ের এক একটা, এক সেকেন্ড, এটা হবে হচ্ছে দুইয়ের এক একটা, এটা হচ্ছে দুইয়ের দুইয়ের দুইয়েরটা, এটা হচ্ছে দুইয়ের তিন। বলো। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? হ্যাঁ, একটা অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। তাহলে একটা অনুপাত নিই না, বলো একটা অনুপাত নাও, একটা অনুপাত নাও হচ্ছে a:b নাও, ঠিক আছে? হ্যাঁ, তার ব্যস্ত অনুপাত নাও হচ্ছে b:a নাও, ঠিক আছে? আচ্ছা, এবারে কি করবে, মিশ্র অনুপাত বার করতে বলেছে তো। a:b একটা অনুপাত ধরলে তার ব্যস্ত অনুপাত হচ্ছে b:a, মানে উল্টোটা, ঠিক আছে? এবারে মিশ্র অনুপাত বার করতে হবে তো। মিশ্র অনুপাত কিরকম করা করবে, এই পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ হবে আর উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ হবে, মাঝে অনুপাত থাকবে, ঠিক আছে? তাহলে a এর সঙ্গে b এর গুণ হবে ab, আর b এর সঙ্গে a এর গুণ হবে is:ab, তাহলে কত হলো 1:1, ঠিক আছে? মানে হচ্ছে সমানুপাত, বোঝা গেল? হ্যাঁ, পরেরটা বলো। a by b is to c, b by c is to a, c by a is to b. a by b is to c, হ্যাঁ, তাহলে a by b is to c, আচ্ছা, তার সঙ্গে আছে হচ্ছে b by c is to a, b by c is to a আর c by a is to b, a is to b। আচ্ছা, কি বলেছিলাম যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, মিশ্র অনুপাত যা, যৌগিক অনুপাত অনুপাতও তাই। যৌগিক অনুপাত বার করতে গেলে পূর্বপদগুলোর গুণ করতে হবে। যদি তিনটে পূর্বপদ থাকে তাহলে তিনটে পূর্বপদের গুণ হবে, যদি তিনটে উত্তরপদ থাকে তিনটে উত্তরপদেরই গুণ হবে। তাহলে কি হয়ে যাবে বলো, a by b ইন্টু b by c ইন্টু c by a, তাই তো? আচ্ছা, ইজ টু a b c, এই যে c ইন্টু a ইন্টু b, c b a বা a b c। আচ্ছা, এবার এখানটা ভালো করে দেখো, b b কেটে গেল, c c কেটে গেল, a a কেটে গেল, তাহলে কি হয়ে যাবে 1:a b c, ঠিক আছে? আচ্ছা, 2 এর কতটা আছে, 5 এরটা, x square হ্যাঁ। is to y z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত a x y এবং কোন অনুপাতে না, কোন কোন লেখা আছে, কোন, হ্যাঁ বলেছে xy is to yz, কত সোজা জিনিস একটু করে ভালো করে বোঝো, x স্কয়ার is to yz বলেছে নাকি? হ্যাঁ, আর কোন অনুপাতের মিশ্র অনুপাত, কোন অনুপাত, অনুপাতটা তুমি জানো না, জানো না, জানো না তো? আচ্ছা, a is to b ধরে অনুপাতটা, অনুপাত ধরতে হবে তো, অনুপাত শুধু একা ধরতে পারবে না, মানে a আর b আলাদা করে ধরতে পারবে না, অনুপাত ধরতে বলেছে, মানে a is to b, তাহলে x স্কয়ার is to yz এবং a is to b, এই অনুপাতের কি বলেছে, মিশ্র অনুপাত কত হচ্ছে, কত হচ্ছে xy is to z স্কয়ার, তাই তো? এই যে xy is to z স্কয়ার এরকম বলছে, তাই তো? আচ্ছা, তাহলে এটা মিশ্র অনুপাত বার করতে হবে। কি হবে তাহলে, পূর্বপদ ইনটু পূর্বপদ, x স্কয়ার a is to y z b, তাই তো? ইকুয়াল টু xy is to z স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব, x স্কয়ার a বাই y z b, তাই তো? ইকুয়াল টু xy বাই z স্কয়ার,
হলো? আচ্ছা, যে পয়েন্টটা কি লিখবো বলো, কি করবো বলো, এখান থেকে কি করবে? তোমাকে কিসের মান বার করতে হবে জানো তো? কিসের মান বার করতে হবে বলো তো? a is to b এর মান বার করতে হবে, বোঝা গেল? আচ্ছা, এবারে a উপরে আছে, b উপরে নিচে আছে তো, ঠিকই আছে, a by b, a is to b মানে a by b, তাহলে সাজানোটা ঠিকই আছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা x আছে, এখানে দুটো x আছে, তাহলে একটা x থেকে যাবে তো a। আচ্ছা, z z কেটে গেল, তাহলে y b ইকুয়াল টু কি হয়ে যাবে? y by z, তাই তো? হ্যাঁ, x টা কেটে গেল, এখানে দুটো x ছিল, একটা x লিখে দিলাম, আর এখান থেকে x টা সরিয়ে দিলাম, বোঝা গেল? আচ্ছা, আবার এখান থেকে দুটো z ছিল, একটা z লিখলাম, আর এখান থেকে z টা সরিয়ে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম। আচ্ছা, এবারে তোমার কিসের মান বার করবে? তুমি বার করবে a বাই b এর মান বার করবে তো। a বাই b ছাড়া বাঁ দিকে কি আছে? x বাই y আছে তো। বাঁ দিকে ভগ্নাংশ যদি থাকে, সেটা যদি ডান দিকে চলে যায়, তাহলে y বাই x হয়ে যায়, বোঝা গেল? বাঁ দিকের ভগ্নাংশ ছিল হচ্ছে x বাই y, বাঁ দিকের ভগ্নাংশ x বাই y ছিল, ডান দিকে চলে গেলে উল্টে যাবে, ঠিক আছে, ইনটু দিয়ে উল্টে যাবে, y বাই x হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার কি হলো? উপরে y স্কয়ার বাই zx, ঠিক আছে? তাহলে a is to b এর ভ্যালু কত? y স্কয়ার is to xz, দেখো অ্যানসার আছে কিনা? y স্কয়ার is to xz আছে কিনা দেখো। 2 এর 5 এর টার্ম, 5.1 2 এর 5 এর টার্ম। y স্কয়ার x স্কয়ার না, হ্যাঁ, y স্কয়ার is to xz, বোঝা গেল? আচ্ছা, এবার বলো 3 এর দাদা কত আছে? যৌগিক অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে? আরে 60টা আছে, 6 আছে না, ঠিক আছে, ঠিক আছে। 2 এর 6, বলো 2 এর 6টা কি হবে? হ্যাঁ, x স্কয়ার is to yz by x, তাই তো? x স্কয়ার is to yz by x, কমা দিয়ে zx by y, না সরি, y স্কয়ার is to zx by y, হ্যাঁ, y স্কয়ার is to zx by y, y স্কয়ার is to zx by y, zx by y, আর z স্কয়ার z স্কয়ার is to xy by z, তাই তো? না yx, এই একই জিনিস। হ্যাঁ, বলো কি করতে বলেছে? এটা অনুপাতগুলো ব্যস্ত অনুপাতগুলো অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতগুলো যৌগিক অনুপাত করতে বলেছে, ব্যস্ত অনুপাত করে নিতে হবে। তোমাকে আগে কথাটা কি লেখা আছে? ব্যস্ত অনুপাতগুলো যৌগিক অনুপাত তো, তাহলে আগে ব্যস্ত অনুপাত করে নিতে হবে। ব্যস্ত অনুপাত করে নাও। ব্যস্ত অনুপাত করলে কি হবে? বলো, এই যে yz by x is to x স্কয়ার হয়ে গেল, তাই তো? উল্টে গেল। আচ্ছা, আবার zx by y is to y স্কয়ার হয়ে গেল, উল্টে গেল। আবার xy by z is to z স্কয়ার হয়ে গেল, এটাও তিনটে উল্টে দিলাম, তাই তো? এরপরে মিশ্র অনুপাত করতে বলেছে তো, তাহলে বলো কিরকম করে করবে? পূর্ব পদের গুণফল, তাই তো? হ্যাঁ, দেখো এখানে দেখো, তাহলে পূর্ব পদের গুণফল কি? yz by x into zx by y into xy by z, তাই তো? ইস্টু হবে, এই যে তিনটে পূর্বপদ গুণফল লিখে নিলাম। আর এখানে কি হবে? x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তাই তো? x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আচ্ছা, তাহলে আবার কি হবে? এদিকে দেখো, হ্যাঁ, বোঝো ভালো করে। y y উড়ে গেল, z z কেটে গেল, x x কেটে গেল, তাহলে x y z উপরে আছে। x y z is to x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তাহলে আমি কি লিখবো? x y z বাই x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তাই তো? একটা করে নিচে থেকে যাবে, হ্যাঁ, 1 বাই x y z, তারপরে কত হলো? 1 is to x y z, ঠিক আছে?
নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি, তাই তো? তিনের এক একটা। তিনের এক একটা কি হবে তাহলে? 4:5, 5:7, 4:5, 5:7 আর হচ্ছে 9:11। কি করতে বলেছে? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, একদম কি হবে তাহলে? 4 পূর্বপদ 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 4 × 5 × 9, তাই তো? ইস টু উত্তরপদ 5 × 7 × 11। দেখো তাই হচ্ছে তো? পূর্বপদগুলোর গুণফল। আছে তাহলে এটা কত হলো? 4। আচ্ছা, তারপর কি করবে দেখো, এবার ব্যাপারটা এগুলোকে তুমি কি গুণ করবে? গুণ করবে না, এরকম করে করবে। 4 × 5 × 9 বাই 5 × 7 × 11, 5 5 কেটে দাও, ঠিক আছে? 4 9 36, 7 11 77, তাহলে কত হলো? 36:77, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এবার 2 এরটা দেখো। 3 এর 2 বলো কি আছে? x plus y, x plus y is to x minus y। x square plus y square is হ্যাঁ, আবার তার সঙ্গে আছে হচ্ছে x square x square plus y square is is to x plus y whole square x plus y whole square। আর আছে x square minus y square তারপর আর আছে হচ্ছে x square minus y square। তার আবার হচ্ছে হ্যাঁ, x square minus y square তার whole square। is to x to the power 4 minus y to the power 4। ঠিক আছে? তাহলে কিরকম করে করবে, তাই তো? দেখো সবার আগে করো, তোমার কি করতে বলেছে? তোমাকে বলেছে যে হ্যাঁ, যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে। যৌগিক অনুপাত, তাহলে উপরে 3টে এই একটা পূর্বপদ, এই একটা পূর্বপদ, এই একটা পূর্বপদ, তো উপরে পূর্বপদগুলো লিখতে হবে। x plus y, x square plus y square আর x square minus y square whole square, তাই তো? বাই উত্তরপদ লিখতে হবে x তাই তো? এই যে পূর্বপদগুলোর গুণফল ইস টু উত্তরপদগুলোর গুণফল, তাই তো? তাহলে পূর্বপদগুলোর গুণফলটা উপরে চলে আসবে আর উত্তরপদগুলোর গুণফলটা নিচে চলে আসবে, তাই তো? তার হোল স্কয়ার। এখানে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, তাই তো? দেখো কি হবে, এটা হোল স্কয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, x plus y, x square plus y square, ঠিক আছে? এটা হোল স্কয়ার আছে তো? তাহলে x square minus y square, এটা দুবার বসবে, তাই তো? হোল স্কয়ার কথার মানে, হোল স্কয়ার কথার মানে কিন্তু ভেঙে দেওয়া নয়, এটা উৎপাদক হচ্ছে, মান নির্ণয় না, ঠিক আছে? হ্যাঁ, x square minus y square তার হোল স্কয়ার আছে তো, মানে এটা দুবার যাবে, ঠিক আছে? হোল স্কয়ার মানে দুবার লিখতে হবে। আবার দেখো x minus y, x plus y তার হোল স্কয়ার, ঠিক আছে? আর এটা হচ্ছে তাহলে কি হবে? ভাঙা যাবে তো? হ্যাঁ, এই যে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 আছে তো, উৎপাদকে বিশ্লেষণ করো, x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার, ঠিক আছে? এরকম হলো। আচ্ছা, এবারে দেখো x plus y into
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটাকে একটাকে ভেঙে নিচ্ছি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, তাই তো? ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলাটা তো কেন ভাঙছি সেটা একটু পরে বুঝতে পারবে। নিচে কি আছে? এক্স মাইনাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে তো, হ্যাঁ? আচ্ছা, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে তো, তাহলে তো এরকম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? এই যে এটাই তো এবারে এ প্লাস বি, এ প্লাস বি, এ কত ছিল? এক্স স্কোয়ার ছিল, বি ওয়াই স্কোয়ার ছিল তো, তাহলে এ প্লাস বি মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি হবে তো, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ মাইনাস বি কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, খুব সিম্পল, আমার ভালো করে ব্যাপারগুলো বুঝতে থাকো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই দুখানা আছে তো, মানে স্কোয়ার তো, ব্যাস দুটো কেটে যাবে, এটার সঙ্গে কেটে যাবে, তাই তো? আচ্ছা, কেটে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? কেটে গেল। আচ্ছা, বাহ, সবই তো কেটে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সব কেটে গেল। জিরো না 1:1, কেটে গেলে জিরো থাকে, এখানে 1 এখানে 1, 1:1 বোঝা গেল? অ্যান্সার 1:1 আছে, জিরো কোনোদিন হতে পারে নাকি? অ্যালজেব্রাটা বুঝতে পারলেন? এগুলো কিন্তু অ্যালজেব্রার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো সব ভালো করে বুঝতে হবে। এবার উদাহরণ হচ্ছে 4-1, তাই তো? 4-1 a is to b equal to 6:7 আছে, তাই তো? হ্যাঁ, আর b is to c, b is to c কত আছে? 8:7, 8:7, তাহলে a is to c বার করতে বলছে, তাই তো? তাহলে a বাই b কত হচ্ছে? 6/7 হচ্ছে তো, আর b বাই c কত হচ্ছে? 8/7, গুণ করে দাও, a বাই b ইনটু b বাই c করে দাও, 6/7 ইনটু 8/7, ঠিক আছে? বুঝতে পারলেন?
আচ্ছা 8:7 আছে তো? হ্যাঁ দেখো বি বি কেটে গেল, দেখতে পেলে? এটা কত হলো 48/49। তাহলে এ ওপরে সি নিচে, তাহলে A:C হবে তো? এ ওপরে সি নিচে 48:49, ঠিক আছে? পরেরটা দেখো, বুঝতে পারলে জিনিসটা? এটা কিন্তু সবসময় করা যায় না। এখানে কেন করলাম দেখতে পাচ্ছি, ও গুণ করে দিলে তো বিটা কেটে যাবে, এটা চোখের ব্যাপার। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি গুণ করে দিই তাহলে বিটা কেটে যাবে, তাহলে A:C করতে বলেছে, ঠিক আছে? আর যদি C:A করতে বলতো ঘুরিয়ে দিতাম, বোঝা গেল? গুণ করে দিলাম কেন? কারণ ওপরে বি আছে নিচে বি আছে, কেটে যাবে। A:B, 2:3, আচ্ছা B:C, 4:5, আর C:D, 6:7। কি করতে বলেছে? A:D করতে হবে, তাই তো? আচ্ছা কিরকম করে করবে? দেখো কিছু হয় কি না। A/D হচ্ছে 2/3, B/C হচ্ছে 4/5, আর C/D হচ্ছে 6:7, ঠিক আছে? তোমরা ভালো করে দেখো যে গুণ করো, আগে মনে মনে দেখো গুণ করো, এই গুণ করলে এটা কেটে যাবে তো, আবার এটা কেটে যাবে, তাহলে এটা পড়ে আছে তো, এটাই তো করতে দিয়েছে। দেখো ভালো চোখে দেখো, তাহলে গুণ করে দাও A/B ইন্টু B/C ইন্টু C/D, ঠিক আছে? আচ্ছা 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7, তাই তো? হ্যাঁ আচ্ছা কেটে গেল সব, বি বি সি সি, এ আর ডি পড়ে থাকলো, A/D কত হবে তোমার? 3×2=6, তাই তো? 4×8 2×16, 16/35, তাহলে তোমার A:D কত হলো? 16:35, বোঝা গেল? পরেরটা দেখো, 3-টা কি বলেছে বলো? A:B, B:C হচ্ছে 2:3, তাই তো? বলে A:B:C বার করতে বলেছে। এবার তুমি যদি গুণ করো তাহলে তো বিটা কেটে যাবে, গুণ করলে হবে না তো? হবে কি? আচ্ছা কারণ সব রাখতে বলেছে, তাই তো? তাহলে কি হবে? A/B হচ্ছে 3/4, তাই তো? আর B/C বলেছে 2/3, ঠিক আছে? 3/4, এটা হচ্ছে 2:3। এবার এখানে বোঝো ক্লাস 5 এ শেখানো হতো, মনে আছে? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করব, কারণ বি এর একটা মান 4, বি এর একটা মান 2, বি কে আমি সমান করব, নালে আমি অনুপাত বের করতে পারবো না, A:B:C করতে পারবো না, আমাকে বি কে সমান করতে হবে। তাহলে বি কে সমান কি করে করব? 2 আর 4, দুখানা সংখ্যা আছে 2 আর 4, তাহলে 2 আর 4 এর লসাগু কত? 4। আচ্ছা তাহলে 4 এর মধ্যে 4 একবার যায়, 4 × 1 3 × 1, তাহলে এটা 3/4 থাকলো। আচ্ছা 2×2=4 হয়, আর 3×2=6 হয়, তাহলে 4/6, ঠিক
ঠিক আছে, এখন দেখো দুই জায়গায় বি সমান আছে, তাহলে A/B/C কত হবে 3:4:6। বোঝা গেল কনসেপ্টটা কেমন ভাবে করা হচ্ছে? আচ্ছা হ্যাঁ 4/3 4/4 দেখো কি আছে, একই রকম জিনিস দেখেছো, x/y ইকুয়াল টু কত আছে 2:3 আর y/z কত আছে 4:7, তাই তো? হ্যাঁ তাহলে বার করতে বলেছে x/y/z, অনেক সময় ঘুরিয়ে বার করতে বলে, আমি হয়তো ঘুরিয়ে দিয়ে দিতাম b/a/c দিতাম, সেরকম নিচে নিচে বসাতে হবে, সেরকম বুঝে বসাতে হবে, সবসময় যে একদম ওরকম ভাবে তো কোনো মানে নেই, ঘুরিয়ে প্রশ্ন আসতেই পারে। এটা যদি b/a আসে তাহলে 4:3:6 হবে। তোমাকে তো ABC দেখো প্রসেস এটাই হবে, তুমি ABCর মান পেয়ে গেছো তো, এবার যেরকম বলবে সেরকম করতে হবে, বাকিটা তোমার বুদ্ধি। ওইটুখানে যদি সিভিক মানে ম্যাথামেটিক্যাল সেন্স না থাকে তাহলে হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে x/y এখানে তাহলে কি লিখবো, x/y ইকুয়াল টু 2/3 আর y/z ইকুয়াল টু 4/7। তাহলে 3 আর 4 কে আমাকে মেলাতে হবে তো, y এর মান 3 y এর মান 4, তাহলে আমাকে কি করতে হবে 3 আর 4 এর বলো লসাগু করতে হবে। তাহলে 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে কি করে পাবো, 3 কে 4 দিয়ে গুণ করব, তাহলে 2 কেও 4 দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে 8/12, আবার এদিকে 4 কে 3 দিয়ে গুণ করব, 7 কেও 3 দিয়ে গুণ করব, 12/21, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার কি হলো x/y/z বার করতে বলেছে আমাকে, অন্য কিছু ঘুরিয়ে দেয়নি, তাহলে কি হবে 8:12:21, বুঝা গেল? হ্যাঁ আচ্ছা পরের 4 হলো 5, তো পরের 4 মধ্যে দেওয়া আছে 5 এর 1, বলো কি হবে, কি আছে x/y ইকুয়াল টু কত বলেছে 3:4 বলেছে তো। আচ্ছা 3x মাইনাস 3y সরি 3y মাইনাস x ইজ টু কত বলেছে 2x প্লাস y, 3y মাইনাস x আছে তো, দেখে নিচ্ছি তো ঠিক করে 3y মাইনাস x। আচ্ছা এই ধরনের ম্যাথ কি করে করবে, তুমি এখন বলবে যে আমি x এর জায়গায় 3 আর y এর জায়গায় 4 বসাবো, বসাতেই পারো কিন্তু পরীক্ষা কেটে দেবে, কারণ x আর y এর মান 3 আর 4 না, ওদের অনুপাতটা 3:4, 12 আর 15 হতে পারে, 3 4 12 3 5 15, হয়তো x এর মান 12 আর y এর মান 15, মান অনুপাত করে 3:4 বেরিয়েছে, তাই তুমি কখনোই লিখতে পারো না যে x এর মান 3 আর y এর মান 4, এটা নয়, অনুপাতটা 3:4, ঠিক আছে? বোঝা গেল? অনুপাত আর মান তো এক না, বোঝা গেল? কারণ তুমি তো একটু আগে অনুপাত করতে, এই যে z দিন x সপ্তাহ যেরকম বার করেছো, ঠিক আছে? বোঝা গেল? z দিন আর x সপ্তাহ অনুপাত করতে হবে, z দিন বলো z দিন আর x সপ্তাহ, x সপ্তাহ মানে 7x দিন, তাহলে z is to 7x, বোঝা গেল? সপ্তাহকে দিনে করে নিলে, বোঝা গেল? তাহলে এবার 7x তো ছিল না, কথাটা কি ছিল, সপ্তাহ ছিল, তার মানে এটাও ঠিক তাই, এখানে তুমি x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 4 লিখতে হবে, তাহলে কি করে করবে, তোমাকে ধরতে হবে যে k ইকুয়াল টু ধ্রুবক, তোমাকে আনুপাতিক ধ্রুবক লিখতে হবে, আনুপাতিক ধ্রুবক লিখলে হবে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3k, ঠিক আছে, আর y ইকুয়াল টু হচ্ছে 4k, ঠিক আছে? এরকম করে করতে পারো, এইভাবে কিন্তু লিখে এবার করতে পারো, এবার তুমি মান বসাও, কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো ধ্রুবক ধরে নিচ্ছ। আর এখন যদি বলে যে ধ্রুবকটা কি বুঝিয়ে দিচ্ছি, ধরো x এর মান 12 হতেই পারে তো, হ্যাঁ ধরো 12:15, অ্যাকচুয়ালি 12 আর 15 হতেই পারে, তাহলে 12 মানে 3 × 4 আর 15 মানে হচ্ছে 3 × 5, ঠিক আছে? 12 আর 16 করো, 12 আর 16, ঠিক আছে, 4 × 4, আচ্ছা অনুপাত করলে কি হবে 3:4 4 হবে তো, এই যে অনুপাতটা যেটা 3 4 12 4 4 16, এবার বুঝতে পারছো এই 4টা কি
এই চারটা হচ্ছে কে, এখানে 4 ইকুয়াল টু কে, এবার বোঝা গেল? হ্যাঁ, তো এই 12 কে 3 এর 3 ইনটু 4 কে 3 ইনটু কে লেখা যাবে, কে এর মান 4, আর 16 কে 4 ইনটু 4 লেখা যাবে, কে এর মান 4 যে 3 কে আর 4 কে। এবার বোঝা গেল? তাহলে এই চারটা হচ্ছে এখানে ধ্রুবক। এবার জাস্ট আমি মানে ইয়ে করে বললাম, মানে অনুমান করে বললাম, ধরে নেওয়া যাক এবার যে কোনো মান হবে কি হচ্ছে 3 কে কি 3 এর গুণিতক আর 4 কে হচ্ছে 4 এর গুণিতক। এরকম ভাবে তুমি আনুপাতিক ধ্রুবক গুণিত হবে, কারণ অনুপাত মানে ডাইরেক্ট মান নয়। বললাম তো, বুঝতে পারলে? পড়ানো খাটনির জিনিস, ওই জন্য স্কুলের স্যাররা ঠিকঠাক করতে পারে। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমি যদি স্কুলের স্যার হতাম তাহলে কি করতাম, মাইনে তো ঢুকে যেত মাসের 1 তারিখে, করোনার সময় মাইনে ঢুকে যাবে, যে কোনো কন্ডিশনে মাইনে ঢুকে যাবে। তার কারণ রাজ্য সরকারের একটা কন্টিনজেন্সি ফান্ড আছে, সেই কন্টিনজেন্সি ফান্ড থেকে, মানে অ্যাকচুয়ালি কন্টিনজেন্সি ফান্ড না, এটা বেসিক্যালি জিনিসটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড, ঠিক আছে? কনসোলিডেটেড ফান্ড থেকে, ডেটেড ফান্ড থেকে টাকা মাইনে হয়, বুঝলে? এনইএফটি করে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করে দেবে। তো ব্যাপারটা হচ্ছে আমি 1 তারিখ মাইনে ঢুকে তাহলে আমি পড়াতাম। এবার দেখো এটা মেন টু মেন ভেরি করে আমি পড়াতাম, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আমি কেন পড়াতাম? আমি তো নাই পড়াতে পারতাম, অনেক স্যার পড়ায় না, তাহলে আমি কিসের জন্য পড়াতাম, আমি কি মোটিভেশনে পড়াতাম? ও সেম মাইনে পাচ্ছে, ধরো আমার থেকে আমার কলিগ একই বয়স একই সঙ্গে ঢুকে, তাহলে সেম মাইনে পাবে। আর যদি বড় হয় ও তাহলে সিনিয়রিটি বেসিসে ওই 10% করে মাইনে বেশি হবে আমার, ঠিক আছে? যাই হোক, সে আমি সিনিয়র না আমি বড়, ওটা কোনো ব্যাপার না। তাহলে আমি কোন মোটিভেশনে পড়াতাম? এখন বলছে আমি পড়াতাম, আমি অঙ্ক পড়াতাম, ঠিক আছে? তাহলে কেন পড়াতাম? বা বাইরের অঙ্ক পড়াতাম, বইয়ের অঙ্ক শেষ হয়ে গেলে বাইরের অঙ্ক পড়াতাম। এখন বলছে আমি কেমন ভাবে পড়াতাম? আমি কি স্কুলে সব অঙ্ক করে দিতাম? আমি স্কুলে সব অঙ্ক পড়াতাম না, তাহলে আমি কি করতাম? সব অঙ্ক পড়াতাম না, কোনো প্রশ্ন নেই। এইগুলো আমি একদম ধরতামই না, 5 ধরতামই না। বইয়ের যে লাস্টের চ্যাপ্টার আছে সেটা সব থেকে ডিফিকাল্ট চ্যাপ্টার, জানো তো? যে কোনো বইয়ের লাস্টের, মানে একটা চ্যাপ্টারের লাস্টের এক্সারসাইজটা, সেই লাস্টের এক্সারসাইজের পেছন দিয়ে করাতে শুরু করতাম, মানে লাস্ট থেকে করতাম, লাস্ট। আর করতে করতে দেখিয়ে দিতাম এটা এরকম করে হচ্ছে, এটা এরকম করে হচ্ছে, ওটা এরকম করে হচ্ছে, মানে অ্যাডেন্ডো ডিভিডেন্ডো, হ্যাঁ কম্পোনেন্ডো ডিভিডেন্ডো সব এরকম দেখিয়ে দিতাম, যেরকম এরকম করে হচ্ছে, লাস্ট থেকে করতাম। যদি একটা চ্যাপ্টারে 60টা 70টা অঙ্ক থাকতো, আমি হয়তো 15টা করাতাম লাস্টের পেছন থেকে, দিয়ে অন্য চ্যাপ্টার। তাহলে এই 15টা অঙ্ক যদি ঠিকঠাক করে শেখাতাম, কেন শেখাতাম? মানে কিসের মোটিভেশন? মাইন্ড অফ সেন্টার। আমি তো একটা জিনিস করতে হতাম, স্কুলে ঢুকতাম, দিয়ে একটা অঙ্ক দিতাম, দিয়ে বলতাম যে যে পারো অঙ্কটা করো, ঠিক আছে? যে পারবে অঙ্কটা করো। আমি মোবাইলটা আছে, পুরো একদম 5G নেট চলবে, স্কুলে ওয়াইফাইও আছে একটা স্কুলে, ঠিক আছে? তোমার স্কুলে হয়তো আছে, ঠিক আছে? ব্যাস ওয়াইফাইতে নেট চলবে, নেট রিল সিনেমা টিনেমা যা দেখা মার্বেল ডিসি দেখতে পারতাম। তাহলে আমি ওটা পড়াতাম। কেন পড়াতাম? তার কারণ আমার একটা জায়গা আছে, ঠিক আছে? মানে আমার নিজের একটা ব্যক্তিগত একটা স্বার্থ আছে, সেই স্বার্থটা কি? হ্যাঁ, সেটা আমি যতদিন পর্যন্ত চান্স পাবো স্বার্থটা এর করার চেষ্টা করবো, মানে স্বার্থটা রাখার চেষ্টা করবো নিজে। সেটা কি? আমি সবসময় দেখতে চাই, দেখো বাংলা মিডিয়াম স্কুলে কেউ না কিন্তু ভালো থাকবে, আমি সবসময় দেখতে চাই যে বাংলা মিডিয়ামের যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা যেন সিবিএসসি আইসিএসসিদের টক্কর দেয়, ঠিক আছে? টক্কর দেওয়ার জন্য তাদেরকে মজবুত করতে হবে, সেই জায়গাটা করতে হবে। আমি জানি যে একটা স্কুলে যদি আমি পড়তে যাই, আমি যদি পেছনটাও অঙ্ক করাই হয়তো কেউ বুঝবে না, কিন্তু 5 জন তো বুঝবে, 5 জন তো বুঝবে। আমাদের স্কুলে 5 জন তো বুঝবে পেছনটাও অঙ্ক করালে, আমার সেই 5 জনকেই দরকার। বাদবাকি বুঝলো না বুঝলো ছেলে জানা দরকার নেই, মানে ওই 5 জন ওদেরকে টক্কর দেবে। টক্কর সবাই দিতে পারবে না, খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, যোগ্যতার উদ্বর্তন করেছি তো আগের দিন, ন্যাচারাল সিলেকশন, হ্যাঁ প্রাকৃতিক নির্বাচন, এটাও ঠিক থাকে। 5 জন তো বুঝতে পারবে। সো আই নিড দ্যাট 5। ওরা কিন্তু যারা সিবিএসসি সিলেবাস বা আইসিএসসি করে, ঠিক আছে, তাদের সঙ্গে কিন্তু টক্কর দিতে পারবে। সেই জায়গাটা আমি ওদের তৈরি করে নিতাম ম্যাথামেটিক্সের দিকটা, ম্যাথামেটিক্স আর ফিজিক্সের দিকটা, যেটা এরকম করে হবে ওটা এরকম করে হবে লাস্টের অঙ্ক। দেখবে আমি যদি এটা দেখাই যে যদি হোমওয়ার্ক দিই স্কুলে, পরের দিন ওই 5 জনের মধ্যে ঠিক ওরা বাকি সব অঙ্ক করে নেয়, বাদ বাকি কে করতে পারে না, ওরা এমনিও পারতো না। ওরা জিনিসটা নয়, মানে ওরা আমার টার্গেট নয়, মানে আমার যে মোটিভেশনটা আছে সেই মোটিভেশনের টার্গেট ওরা না, বাকিরা না। ওই স্পেশাল 5 জন বা স্পেশাল 8 জন 10 জন হোয়াট এভার, এর বেশি হতে হবে না, তারাই টপ করবে।
আমি সবসময় চাই, এই যে আমার দেবদত্ত মাঝি বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়েছে, যেই অ্যাডভান্সে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 16, 312 আউট অফ 360 পেয়েছে। সো এটা একটা মানে সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে ও কিন্তু টক্কর দিয়েছে ওদের, হ্যাঁ, যারা জেভিয়ার্সে পড়ে, যারা সেন্ট পলসে পড়ে, মানে এই বর্তমানে যারা সেন্ট পলস জেভিয়ার্সে পড়ে না, ওদের স্কুলগুলোর মার্কগুলোকে যদি একসঙ্গে যোগ করা হয় না, তাহলে ওর মাথা আসবে না, দেবদত্ত মাঝিটা মাথা একসঙ্গে যোগ করলে আসবে না। মানে ওরা যদি এরকম হয় যে ওরা একসঙ্গে বসে পরীক্ষা দেবে, যেই মেন্সের পেপার দিয়ে দেওয়া হলো, নেই যা একসঙ্গে বসে কর, আমার একটা, আমি তো একটাই উত্তর নেবো, আমি তো একটা পেপার উত্তর নেবো। ওখানে ওখানে যদি 50 জনকে জোগাড় করি না, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কি 100 জন 500 জন, ওর সঙ্গে পারবে না, ক্লিন হেরে যাবে একটা মাইন্ড, 500 জনকে হারিয়ে দেবে। তুমি সেন্ট জেভিয়ার, সেন্ট পলস, এদিকে হচ্ছে তোমার কার্মেল, আমি তো সব ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট পড়াই, যতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমি জানি তো কোথায় কি পড়ানো হয়, সবকটাকে অ্যাড করবে, হ্যাঁ, ওদিকে ও একা থাকবে, জিতে যাবে, ব্রেন এরকম জিনিস। তুমি ভাবছো একজন কিন্তু গাইড জোরে 100 জনকে হারাতে পারবে না, কিন্তু একজন বুদ্ধির জোরে 1 লক্ষ জনকে হারাতে পারবে। ও সবাইকে হারিয়েছে অলরেডি বুদ্ধির জোরে, যারা পরীক্ষা দিয়েছিল। বুঝতে পারলো? এমনি পরীক্ষা যেই অ্যাডভান্সে বেশি পরীক্ষা দেয় না, তো 1 লক্ষ 82,000 পরীক্ষা দেয়। আরে চান্স পেতে হবে তো, মেনটা উত্তর তো এমনি কিন্তু অ্যাডভান্স দিতে পারবে না, ঠিক আছে? তার মধ্যে 54,000 জন চান্স পেয়েছে, 9,000 জন মেয়ে আছে, ঠিক আছে? 54,000-এর মধ্যে 9,000 মানে 6 ভাগের 1 ভাগ, মানে 16% মেয়ে আছে। এটাও কিন্তু সিগনিফিকেন্ট বেড়েছে পার্সেন্টেজ, ঠিক আছে? বিকজ যে 9,000 জন মেয়ে আছে তারা কিন্তু ভালো পড়াশোনা। এবারে যে তার মধ্যে ও মেয়েদের মধ্যে ফার্স্ট, মানে বুঝতে পারছো ক্যাটাগরিটা কি ধরনের? তাহলে ও হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স, যে আমি জানি যে মেয়ের মানে মোস্ট ডিফিকাল্ট ম্যাথটাও একটা বাংলা মিডিয়াম স্কুলে কেউ না কেউ পড়ে, সে কিন্তু করে দেবে, সে যত গরিব হোক বা মানে গরিব হোক আর যেই হোক, মাথা ইজ মাথা, ঠিক আছে? ব্রেনকে ইউ ক্যান নট ডিনাই, ওটা তো করে দেবে। তো আমি অ্যাজ এ বেঙ্গলি মিডিয়াম স্কুলের টিচার, যদি রাজ্য সরকারের টিচার হতাম, আমি ওই স্কুলে গিয়ে, আমি আমার স্কুলে গিয়ে, হ্যাঁ, আমার স্পেশাল অন্তত 10 জনকে জড় করবো, প্রত্যেকটা সেকশন থেকে আমি জানি সেই 10 জন টক্কর পড়াবো সেই 10 জনের থেকে। বাদ বাকি দেখো, এইগুলো তো পরীক্ষা এমনিতে আসবে না, খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো খুব ইজি, এটা বুঝতে পারা গেছে। এগুলো তো কিছু নেই, পেছনটা যা আছে, লড়াই তো পেছনে হবে। একটা মেন্স এক্সাম বা অ্যাডভান্স এক্সামের পেছনের অঙ্ক থাকে, হ্যাঁ না? তাহলে ওইটা যে পড়াবে, কেউ না কেউ তো পড়বে, তো তাকে আমি স্পট করতাম, তাকে মানে যেভাবে স্পট করতাম, যে কিভাবে মানে মানে জিনিসটা করতে হবে। এরকম একটা আইডিয়া নিয়ে একটা তোমার সিনেমা আছে, মানে মার্ভেলের একটা সিনেমা আছে। আইডিয়া বলতে কিরকম, এক্সম্যান বলে একটা সিনেমা আছে, ঠিক আছে, মার্ভেলের। সেই এক্সম্যানের যে চার্লস জেভিয়ার, তার হচ্ছে স্কুলটা। সেই চার্লস জেভিয়ার হচ্ছে যারা মিউটেন্ট, মানে যাদের জিনের অস্বাভাবিক গঠন তৈরি হয়েছে, যার জন্য তারা মানুষের মতো দেখতে, কিন্তু তাদের আলাদা আলাদা গুণ আছে, তাদেরকে একসঙ্গে করে স্কুলে তাদেরকে তাদের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কি করে কন্ট্রোল করবে সেটা করতে শিখিয়েছে। আর তারা যাতে সাধারণ মানুষের ক্ষতি না করে সেটা শিখিয়েছে। আর সাধারণ মানুষ যাতে তাদের থেকে ভয় না পায়, সেটা পরবর্তীকালে সিনেমায় দেখা গেছিল, যেটা ক্রাইসিস হয়েছে, এক্সম্যানরা ওটাকে বাঁচিয়েছে। এটা হচ্ছে এক্সম্যানের গল্পটা। এবং চার্লস জেভিয়ার ওদের মধ্যে, বাট চার্লস জেভিয়ার কিন্তু সবচেয়ে শক্তিশালী এক্সম্যান নয়, কিন্তু আবার বলছি, চার্লস জেভিয়ার কিন্তু সবচেয়ে শক্তিশালী এক্সম্যান না, ওরই একটা স্টুডেন্ট, সেটা হচ্ছে জিন, যাকে ডার্ক ফিনিক্স বলা হয়। ওটা সিনেমাগুলো, ওটা 1998 সালের সিনেমা। আমি যখন এক্সম্যান দেখতে শুরু করি, আই ওয়াজ দেন ক্লাস 8, 2006 থেকে দেখতে শুরু করি, বাট আগের যাদের তার আগে বেরিয়েছে সেগুলো আমি সব দেখেছি। যে এক্সম্যান ফাইনেস্ট কনসেপ্ট, যে কেন এক্সম্যানের কথা বললাম, কারণ দেখো একটা সরকারি স্কুল, সুযোগ সুবিধা নেই অতটা ভালো, যেটা কোনোদিন সেন্ট জেভিয়ার্স, সেন্ট পলস বা এমপি ফিল্ড, আমি এমপি ফিল্ডে যে আগের দিন পড়াচ্ছিলাম, তোমার ম্যাট্রিক্স পড়াচ্ছিলাম, ওটা এমপি অনলাইনে পড়াচ্ছিলাম, যাদেরকে পড়াচ্ছিলাম ওই 2টো মেয়ে, একটা ছেলে, ওটা এমপি ফিল্ডে 2টো মেয়ে পড়ে, আর একটা ছেলে বোধ হয় ইয়েতে পড়ে, তোমার ওই আরে স্কুলটার নাম কি বলে যাচ্ছে, হচ্ছে সাউথ পয়েন্ট, ঠিক আছে? তাহলে আজকে সাউথ পয়েন্ট স্কুলে তুমি যাও, দেখবে কেমন লাগবে স্কুলটা। আজকে এমপি ফিল্ডের ভেতরে ঢোকো, বিরাট একটা ব্যাপার, ঠিক আছে? কিছু না, অত দূর যেতে হবে না, কষ্ট করে কলকাতা ম্যাগনাসের ভেতরে ঢোকো না, কেমন লাগবে না? স্কুলটা দেখেছো তোমার থেকে, হ্যাঁ? কিন্তু আমি জানি যে এই যে তোমাদের স্কুলে যে মেয়েরা ফার্স্ট হয়েছে, ঠিক আছে, নাম হচ্ছে পুষ্প মন্ডল, পাপড়ি মন্ডল, হ্যাঁ পাপড়ি মন্ডল, ঠিক আছে? তো তার কোয়ালিটি আছে তো ম্যাগনাসের ছেলে মেয়েদের বিট করার। তা আমি হলো তাকে কি করতাম, ও বোর্ড এক্সাম ফার্স্ট হয়েছে না, আমি তাকে শক্ত করতে আরো তৈরি করতাম, যাতে সে মেন্স বা
বা অ্যাডভান্স মানে যেটা অল ইন্ডিয়া লেভেলের এক্সাম সেখানে যাতে কমপ্লিট করতে পারে। হ্যাঁ, এমনকি ইংলিশে ভালো হওয়ার দরকার নেই, ওকে বলা আমি বলে দিতাম যে কোন জায়গাটা তুমি পড়বে, ফালতু অত বড় লাইন পড়ে লাভ নেই। ওটা ওটা পড়তে যে যাবে, শেক্সপিয়ার বই যে পড়তে যাবে সে গাধা হয়ে ফিরে আসবে। ওইটা যখন পড়ে শেষ করবে পরীক্ষা দেখবে ঘন্টা বেজে গেছে। হ্যাঁ, মেন জায়গা পড়ে নিতে হবে, মেন জায়গা থেকে চোখে দেখে করতে হবে, চোখে ফাস্ট মানে অ্যাজ কুইক অ্যাজ পসিবল, ফাস্টের কোনো লিমিট নেই। ঠিক আছে, এবার এক্স-মেনের একটা মিউট্যান্ট আছে, ওর নাম হচ্ছে কুইক সিলভার। ঠিক আছে, ওর পাওয়ার কিরকম জানো তো? ওখানে দেখাচ্ছে যে মানে ওই জ্যাভিয়ার আর ওর সঙ্গে একজন আছে উলভারিন, ওর পাওয়ার হচ্ছে ওর ইয়ে বেরিয়ে অ্যাডামান্ডিয়ামের ইয়ে বেরোবে সে বাড়ির রকম। তো ওরা একটা জায়গায় গেছে, একটা জায়গায় ভিজিট করতে, তো সেখানে একজন মানে একটা জায়গায় হামলা চালিয়েছে, হামলা মানে গুলি চালিয়েছে, মানে দেখাচ্ছে যে জ্যাভিয়ারের দিকে 3টে গুলি মেরেছে, 3খানা গুলি, 3বার গুলি করেছে। ওখানে দেখাচ্ছে ওর নাম হচ্ছে পিটার, ও মিউট্যান্ট। কিছুক্ষণ পর ওখানে এলো ছুটতে ছুটতে, আশাটা দেখতে পেলে না, ওখানে এরকম গুলিগুলো এরকম দেখতে পাচ্ছে, গুলিগুলো দেখে এরকম করে এরকম সরিয়ে দিল গুলিগুলো। মানে বুঝতে পারছো, বেসিক্যালি কুইক হচ্ছে ফাস্ট, ও গুলিটাকে স্লো মোশনে দেখতে পাচ্ছে। তো এটার জন্য মানে পাওয়ার, ওর পাওয়ারটা কি করে কন্ট্রোল করবে সেটা জ্যাভিয়ার হচ্ছে কন্ট্রোল করেছে। তো এক্স-ম্যান হচ্ছে তারা যারা বাংলা মিডিয়ামে পড়ে, যাদের কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে অনেক বেশি, তারা স্টুডেন্ট। তো আমি যদি টিচার হতাম এতদিন না, ইংলিশ মিডিয়াম এই বাংলা মিডিয়াম স্কুল ঠিকঠাক করে দিতে পারে। এখন বলে বাংলা মিডিয়াম এরকম বেহাল অবস্থা কেন? 25,000 জন টিচার যাদের চাকরি চলে গেছে, ওদের মধ্যে 20,000 জন ভুল। ঠিক আছে, তোমার হ্যাঁ কিছু না হবে 10,000 ভুল আছে তো, ধরো 10,000, তাহলে কত পার্সেন্ট ভুল হচ্ছে বুঝতে পারছো? 40%। এবার বলো, দুধে যদি 40% জল মেশানো দুধ থাকবে, খেয়ে বুঝতে পারবে তো? একটা জিনিসের মধ্যে যদি 40 বলবে 25-এ 10 মানে কম করে বললাম, তাহলে কোনো জিনিস যদি 40% ভেজাল থাকে না, সেটা কিন্তু খেলে মানে বিষের সমান, হ্যাঁ না? তাই তো, তুমি সেটা বুঝতে পারবে। দেখবে মিওনিজের মধ্যে জল মিশিয়ে দেওয়া হয়েছে, যে মিওনিজটা পাতলা হয়ে যেত, পাতলা মিওনিজ আর ভারী মিওনিজ খেয়ে বুঝতে পারো তো? অথচ জল কত পার্সেন্ট মেশায় যায়? মাত্র 5%, 10% মেশায়। তাহলে যদি 5% মেশায়, 10% মেশায়, still you can recognize that it is not the original one, it is mixed one. Then what about 40% mix? অনেকটা। Then what about 60? যদি তরকারিটা যদি 60% জল আছে, আর তুমি দুধে জল না, জলে দুধ হয়ে গেল, হ্যাঁ জলে দুধ দিল, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে ওরা বাংলা মিডিয়াম স্কুলের অবস্থাটাকে শেষ করে দিয়েছে, কিছু করার নেই, কিছু করার নেই। আর আজকে আমাদের মতো টাকায় বাইরে পড়ায়, নিজের মতো করে আছি, আমি কেন 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা দিয়ে চাকরি কিনতে যাবো? সবচেয়ে কথা কি করতে লাভ হলো না কোর্টের, কারণ এটা তো 2 নম্বর জিনিস, যেদিন ধরা পড়বে সেদিন তো কাটিং, যেদিন ধরা পড়বে একদিন এরকম তো তুমি লিডার করে গেলো, কিছু লাভ নেই। তারপরেও তোমাকে বলতে পারো টাকা ফেরত দিত, কারণ এটা তো ভুয়ো জিনিসটা, 2 নম্বরই না। কোর্টের আওতায় এলে কোর্টের রায় তো তোমাকে মানতে হবে, বাই হাইকোর্ট ল, কিছু করার নেই। তো সেটা কেন করতে ওরকম এরকম সিস্টেম করেছে? নাহলে যদি সব ঠিকঠাক করে হতো না, হ্যাঁ মানে ইফ আই উড গেট অ্যান অপরচুনিটি, আমি ওদের মধ্যে স্পট করে ওদেরকে সেই ট্রেনিংটা দিতাম, যে ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? আমি তোমাদের ভালো করেই পড়াই, ভালো করে স্টেপগুলো বুঝিয়ে, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে আমার পড়ানোর নেচার। আমি যেরকম তোমাদের পড়াই, বুঝতে পারো তো জিনিসটা, স্টেপগুলো এবারে আরো বেটার করতে হবে। মাধ্যমিক পরীক্ষার সিলেবাস আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করে দেবো, তারপর আমরা বেশ কিছু কঠিন লেভেলের অঙ্ক করবো। মাধ্যমিকেরই সিলেবাস মানে চ্যাপ্টার সেম থাকবে। মানে এই বইয়ের বাইরে থেকেও মানে আমাদের লেখা মানে একটা বই হ্যাঁ। ওগুলো পড়তে পারছি। হ্যাঁ, তাদের মধ্যে যদি কোনো বই কিনতে হয়, তাহলে বাংলা মিডিয়ামের বই অমিতাভ মিত্র আর বিদ্যুৎ গুহ ঠাকুরতা, বইয়ের লেখকের নামটা লিখে নাও। ঠিক আছে, বইয়ের ওপর লিখে নাও অমিতাভ মিত্র আর বিদ্যুৎ গুহ ঠাকুরতা, মানে একই বই, মানে মিত্র গুহ ঠাকুরতা, মানে দুটো লেখক একটা বইয়ে, অমিতাভ মিত্র এবং বিদ্যুৎ গুহ ঠাকুরতা। ঠিক আছে, অমিতাভ মিত্র এবং বিদ্যুৎ গুহ ঠাকুরতা। দাঁড়াও এক সেকেন্ড, দেখো আমি এনে দেখাচ্ছি, অমিতাভ মিত্র আর বিদ্যুৎ গুহ ঠাকুরতা।
চন্দ্রমা নাম শুনে নিশ্চয়ই অমিত্র বিদ্যুৎ আমি যেমন একটা প্রজেক্ট বানাচ্ছি যেই অ্যাডভান্সের জন্য, বুঝলে? সেটা হচ্ছে এইটা হচ্ছে অল ইন্ডিয়া এখনো সারা দেশের মধ্যে অ্যালজেব্রা মানে বীজগণিত অ্যালজেব্রা সবথেকে ভালো মেটেরিয়াল। দেখো যেই অ্যাডভান্স ম্যাথমেটিক্স অ্যালজেব্রা, এটা হচ্ছে অ্যালজেব্রার সবথেকে বড় মানে সবথেকে ভালো মেটেরিয়াল। এবার এইটার মধ্যে কিন্তু কোনো ইয়ে নেই, মানে কোনো এক্সট্রা চ্যাপ্টার নেই, মানে কনসেপ্ট। এখানে যেমন উদাহরণ দেওয়া আছে, শুধু এক্সারসাইজ আর এক্সাম্পল আছে। এটা কি এখান থেকে কেউ শিখতে পারবে না। এটা হচ্ছে এটা অ্যাডভান্সের বই, শেখার পর এটাকে প্র্যাকটিস করতে হবে, এটা আলটিমেট লেভেল, বুঝতে পারলে? এখান থেকে আমি মানে স্টাডি মেটেরিয়াল বানাচ্ছি। আর আমি আমার যে প্রজেক্টগুলো যেগুলো বানাবো, দেখবে এগুলো পার্সোনালাইজ ভিডিওগুলো যখন আমাকে দেখতে হবে যে আমার ভিডিওগুলো হচ্ছে, ঠিক আছে? তো এই ভিডিওগুলো যখন আমার কমপ্লিট হবে, মোটামুটি 40% যখন কমপ্লিট হবে মোটামুটি, তখন আমি গভর্নমেন্ট স্কুলগুলোতে আমি এগুলোর একটা প্রমোশন করতে হবে। প্রমোশন মানে কিন্তু পেড না, এই টোটাল ভিডিওগুলো স্টুডেন্টরা থেকে পাবে, মানে ফ্রি অফ কস্ট ইউটিউব থেকে পাবে এই ভিডিওগুলো। তো আমার টার্গেট হচ্ছে যাতে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এগুলো পড়ে দেখতে পারে এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের সঙ্গে যাতে নিজেদের কমপ্লিট করতে পারে। এবং ভিডিওর মধ্যে বেঙ্গলি টু ইংলিশ দুটোই হবে, মানে প্রথমে বাংলায় অঙ্কটা লেখা থাকবে, আমি কি কনসেপ্ট বলে দেবো, যেমন এই কথাটা বলে দেবো যে যদি যেমন এই কথাটা আমি বলে দেবো, এটাকে কি বলা হচ্ছে লঘু অনুপাত, রেশিও অফ লেস ইনইকুয়ালিটি, ইংলিশগুলো বলে দেবো যাতে স্টুডেন্টরা ভালো করে করতে। যেমন এই বই দুটোর সেম ইংলিশ ভার্সনের বই কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে? একদম এটারই ইংলিশ ভার্সন, মানে বইটা যেটা দেখছো বাংলায় লেখা, সেম জিনিস ইংলিশে লেখা আছে। এবার তুমি ইংলিশ ভার্সনটাও কিনতে পারো, তোমার ব্যাপার। ইংলিশ ভার্সনটা এখন অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা, দুটো ল্যাঙ্গুয়েজ হয়, ইংলিশ আর হিন্দি, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, রাদার উই হ্যাভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি আর ইংলিশ। তো যে কোনো পরীক্ষায় হিন্দি আর ইংলিশের অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন আসবে না। তো ইংলিশটাকে, তুমি তো হিন্দি শিখতে পারবে না, ইংলিশটাকে শিখতে হবে, ঠিক আছে? ইংলিশটা শেখা এমন কিছু না, ম্যাথামেটিক্সের যে ইংলিশটা আছে না, তুমি যদি মোটামুটি 2-3 মাস প্র্যাকটিস করো না, তুমি মোটামুটি অঙ্ক পড়া বুঝে যাবে। আর তোমার যদি চোখ থাকে, তুমি মেইন জায়গাটাকে ডিমার্কেট করে পড়ে নিতে পারবে। কারণ একটা বড় একটা জিনিস ভেবে দেখো, একটা পরীক্ষা বড় কোশ্চেন কেউ পুরোটা করে কি? তাহলে তার মধ্যেই তো পড়ে নেয়। তুমি যদি পুরোটা পড়ো মানে কি, তুমি সমানে তুমি এরকম করে ইংরেজি এরকম করতে করতে এরকম করে পড়তে থাকো, এরকম করে পড়লে তো অঙ্কটা হবে না। তোমাকে একবারে চোখে পড়তে হচ্ছে এটা এরকম ব্যাস, এই এরকম করে জিনিসটা পড়তে হবে। বইটা কোয়ালিটি আছে, প্রত্যেকটা চ্যাপ্টার দেখবে অনুপাত সমানুপাত থেকে শুরু করে সব চ্যাপ্টার আছে। চ্যাপ্টারগুলো খেয়াল করে দেবে যে বুঝতে পারছি লেভেল অফ ডিফিকাল্টিসটা অনেকটা বেশি, ঠিক আছে? হ্যাঁ, তুমি আমাকে যদি জিজ্ঞেস করো কোনটা কিনবে, এই অমিত মিত্র, ঠিক আছে? বুঝতে পারলে? অমিত মিত্র বিদ্যুৎ বোর্ড হবে, বুঝতে পারলে? হ্যাঁ, কিছুদিন পর কিনবে, 3 মাস পর কিনো, ঠিক আছে? মানে এটা জুন, জুলাই, অগস্ট মাসে কিনে নিও। সব অঙ্ক করাবো না, পেছনের ডিফিকাল্ট ম্যাথগুলো করাবো, বোঝা গেল? অন্তত তাতে শোনো, এই বইটা তাহলে যদি একটা চ্যাপ্টারে 20টা অঙ্ক থাকে না, পেছনে যদি 5টাও করো, সামনে 15টা পেরে যাবে। দেখে না পরে দেখবে, আমি যখন উপরে চারটে দিয়ে যাবো তখন দেখো এখানটা দেখো। তাহলে এবার বসো, y এর মান 4k, তো তাহলে 3y এর মান কত? 12k মাইনাস 3k, x আছে একটা, বোঝা গেল? আচ্ছা, আমার এদিকে 2x, x এর মান হচ্ছে 3k মানে 6k প্লাস y হচ্ছে 4k। আচ্ছা, তাহলে কত হলো বলো? 12k মাইনাস 3k কত হলো? 9k। 12 থেকে 3, 6k প্লাস 4k মানে 10k। k কেটে গেল 9:10, বোঝা গেল? হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। আমি এখনো তোমাদের যতগুলো অঙ্ক আজ পর্যন্ত করিয়েছি কোনো অঙ্কে স্টেপ ডাউন করিনি। দেখো 5 এর 2 এরটা দেখো, যখন বাংলা মিডিয়াম থেকে এক্সেলেন্ট রেজাল্ট করে অল ইন্ডিয়া আমার ধারণা নেই যে ও পেয়েছে, কোয়ালিটি আছে। আর ইংলিশ মিডিয়ামে কি হয় সেটা তো আমার থেকে খুব ভালো জানে না, হোয়াটসঅ্যাপ গাইড ওগুলোই বলতে পারে। হ্যাঁ, ওদের যে এই ফালতু মালগুলো আছে না, আমার ডেঞ্জারাস জিনিস, ওরা মানে বাংলা মিডিয়াম থেকে ওদের অবস্থা খারাপ। হ্যাঁ, এদিকে ক্লাসমেটের খাতা নিয়ে দিচ্ছে, কিছু লিখতে পারছে না, এদিকে দামি পেন দিয়ে বসে লিখতে পারতে হবে, তো জানতে হবে তো পেন দিয়ে কি হবে। তুমি কিছু ধরো, তোমার অঙ্ক যদি তোমার হয় টিউশন সত্যিই করতে পারবে, আর যদি না হয় জার্মানির পেন দিয়ে
করতে পারবে না, পেডিসের পি এর কার্ডিং দিয়ে কিছু করতে পারবে না। এটা কি বলা হচ্ছে নলেজ। আসলে কেন বলতো আমার এটা ভালো লাগে, এই যে একটা মেয়েটা যে পরীক্ষা পাস হলো, ঠিক আছে, এই জায়গাটা তুমি তো পয়সা দিয়ে কিনতে পারবে না। তুমি পয়সা দিয়ে কি কিনতে পারবে? হোটেলে যদি কেউ 90 টাকার বার্গার খায়, তুমি হয়তো 300 টাকার বার্গার খাবে। তুমি টাকা দিয়ে সব কিনতে পারবে, খেয়াল করে দেখো। কিন্তু মানুষের বুদ্ধি কিনতে পারবে না টাকা দিয়ে, টাকা দিয়ে সব কিনতে পারবে। তুমি যদি মনে করো যে গুচির ব্যাগ কিনবে, কেউ লুই বুটোর ব্যাগ কিনবে, তার থেকে বেশি দামি, কত দূর যাবে তুমি বলো না, কত দূর যাবে? কিন্তু মুশকিল, তুমি বুদ্ধিটা, নো অ্যামাউন্ট অফ মানি উইল এভার বাই ইন্টেলিজেন্স। বুঝতে পারলে? নো অ্যামাউন্ট অফ মানি উইল এভার বাই ইন্টেলিজেন্স। কেউ কিনতে পারবে না, সেটাই হচ্ছে আসল জিনিস। আর বাকি সব পয়সা দিয়ে কিনে যাবে, সব অ্যাচিভ হবে। তুমি মনে করবে যে আমি একটা মার্সিডিজ কিনেছি, কেউ বিএমডব্লিউ কিনলো, কেউ রোলস রয়েস কিনলো, কেউ ল্যাম্বরগিনি কিনলো, কিনে যাবে, টাকা দিল, যার আছে সে কিনতে পারবে। কিন্তু পরীক্ষায় কিন্তু এক র্যাঙ্ক করতে পারবে না, ঠিক আছে? তার কারণ এক র্যাঙ্ক করতে বুদ্ধিটা লাগবে। আর বুদ্ধি হচ্ছে সব থেকে আলটিমেট জিনিস, যেটা মানুষ অ্যাচিভ করে, যেটা মানুষ এফোর্ট দিয়ে তৈরি করে। বাদ বাকি যাদের কথা বলছি না, বিএমডব্লিউ, অডি, এগুলো হচ্ছে যাদের বাড়িতে, যারা খুব ফরচুনেট, মানে যারা ওয়েলদি, যাদের জেনারেশনাল ওয়েলথ আছে, তারা ওগুলো কিনতে পারে। ওয়েলথ হওয়া এটা কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করে, কিন্তু এফোর্ট দিয়ে বড় জায়গায় যাওয়া এটা কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করে না, এটা তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করে। দ্য মোর ইউ পুট এফোর্ট, দ্য হায়ার ইউ গো। তা ওই জিনিসটা কি দেবদত্ত মাঝির র্যাঙ্কটা কেউ কিনতে পারবে না, ওর ইন্টেলিজেন্স কেন নেবে না। তাই ওই ইন্টেলিজেন্সটা, ওই জন্য আমি, আমার সেই জিনিস আমার কাছে দুর্লভ, যে জিনিস কেনা যায় না, যেটা প্রাইসলেস, কিনতে পারবে না। বাদ বাকি ওগুলো আমি কোনো ম্যাটার করি না। কে দামি জামা কাপড় পরলো, আমি ওগুলো দেখি না, ও কিনেছে দামি জামা কাপড় পরে, যে ও তো আর র্যাকেট নেই, তো 500 টাকা জামা পড়বে, ওর ইচ্ছে হলে 50,000 টাকা জামা পড়বে। কিন্তু 50,000 টাকা জামা পরে তুমি যদি গাধার মতো আচরণ করো, তাহলে তো ট্রোল হবে। যেমন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, হ্যাঁ, আমি এরকম পড়িয়েছি। আরে আমার মানে নিজের ফ্যামিলি মেম্বারও আছে, ঠিক আছে? ওই অঙ্কগুলো করার যে ফর্মুলাগুলো, একটা চ্যাপ্টারের হচ্ছে তোমার ওই চ্যাপ্টারটা, সেটা যে ওই এক্সপেনশন আর ফ্যাক্টরাইজেশনের যে মিলিয়ে একটা এক্সারসাইজ আছে, ঠিক আছে? মানে কখন a প্লাস বি তার হোল স্কয়ার থেকে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস করে বি করতে হচ্ছে, আবার এটা থেকে এটা করতে হচ্ছে a কিউ প্লাস বি কিউ। বুঝতে পারছি না, ফর্মুলাগুলো করতে আসছে, মানে মাথা কাজ করছে না। বোঝা যাচ্ছে কেমন জিনিস? আমি বলছি প্রসঙ্গ কেন আনলাম, কারণ প্রত্যেকদিন রাত্রেবেলা ফাস্ট করতে হয়, প্রতিদিন। সাড়ে 9টা বাজবে, 9:50 মোবাইলে সুইগি না জোম্যাটো বসে অর্ডার করবে। জোম্যাটোতে অর্ডার করা মানে 200 টাকার জিনিস 300 টাকা দিয়ে কেনা। জোম্যাটোতে অর্ডার করা মানে 200 টাকার জিনিস 300 টাকা দিয়ে কেনা, মানে 50% বেশি দামে কেনা। ওগুলো খাও, চলো না। ওকে, যে জিতবে ওই বড়া, পান্তা ভাত, হ্যাঁ, ঠান্ডা ভাত, মানে যে ডালের বড়া খেয়ে বেরিয়ে যাবে, বিহারের লিট্টি চোখা খেয়ে বেরিয়ে যাবে। আর ওখানে তুমি ওই চিকেন পাস্তা নাগেটস খেয়ে কিছু করতে হবে না, ওগুলোকে আবার দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, বললাম তো। দেখো এখানে কি আছে, হ্যাঁ, তারপরে দেখো a:8:7, তাহলে দেখাই যে 7a - 3b, 7a - 3b বলো ইজ টু কত আছে? 7a - 3b ইজ টু 11a - 9b, 11a - 9b ইকুয়াল টু 7:5। এটা তোমাকে দেখাতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, k ইকুয়াল টু ধ্রুবক, মানে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট লিখলাম, বুঝতে পারলে? ধ্রুবকের ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, কারণ a এর মান 8 আর b এর মান তো 7 ধরতে পারবে না, তাহলে a এর মান কত লিখবে? 8k, তাই তো? b এর মান কত লিখবে? b এর মান হচ্ছে তোমার 7k, বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবারে কি করতে হবে? এটাকে তোমাকে দেখাতে হবে LHS, মানে বাম পক্ষ। বাম পক্ষে কি লিখবে? 7a - 3b বাই 11a - 9b। কেন? কারণ এটা বাই এটা আছে, এটা বাই এটা, মানে ইজ টু আছে বলে, ঠিক আছে? আচ্ছা, a এর মান কত? 8k, তাহলে 7 এর মান কত হলো? 7 8 56k, b এর মান 7k, তাই তো? দেখো, তাহলে 3b এর মান কত হবে? 21k, তাই তো? বলো 11 এর মান কত হবে? বলো তাড়াতাড়ি বলো।
এই তো এর মান 8k, তাহলে 11 এর মান কত হবে? হ্যাঁ 88 কে কে 88 কে 9b মানে 7 9 63 63 কে 56 থেকে 21 বাদ গেলে 35 কে, তাই তো 88 থেকে 63 বাদ দিলে 25 কে, কে কেটে গেল 5 7 তে 35 5 5 এ 25 মিললো। হ্যাঁ 7:5 দিয়ে প্রুফ লিখে দিল, ঠিক আছে বোঝা গেল? তারপরে এরা ওটা চেস খেলে, ঠিক আছে চেস আদৌ ইন্টারেস্ট আছে কিনা আমি খেলতে যাবো, ঠিক আছে আমি ওকে বলেছি ও 7 এর পর বন্ধ করে দিতে আছে, আমি ওকে বলেছি যে এখন 10 এ হবে, সরি 9 এ হবে, আমি 10 এ যে পড়াটা ছিল ও ওরকমই এদিক ওদিক হবে, ঠিক আছে একটু কম বেশি, তাই হোক তো আবার যারা ওই এমবিবিএল লেভেল তারা পড়াশোনা করে, ঠিক আছে তো এরকম হয়। যাই হোক এবারে ওকে বলেছি যে চেস খেলা তুমি যদি আমাকে হারাবে আমি তোমাকে ডবলতে দিতে পারবো, ওরা কিরকম করে চেস খেলো তো মেথডে খেলে, আমি কিরকম করে চেস খেলি, আমি কিন্তু কোথাও চেস খেলা শিখিনি, কোনো জায়গায় শিখি না, আমি কি করি আমি এটা বুঝি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে, যে যদি এই জায়গায় যায় তাহলে এটা এরকম জায়গায় বসতে হবে, বা এটা যদি এরকম থাকে তাহলে এটা এখানে দিচ্ছে মানে এটা এখন এটা করতে চাইছে, তাহলে এটাকে এখানে দিলে এরকম, এই যে আমি এরকম করে এইভাবে ক্যালকুলেট করে ফেলি, মেথডে খেললে হবে না, মেথড মানে স্যার যেটা শেখাবে সেটাই লাস্ট, তোমরা নিজের বুদ্ধিতে কিছু ভুল হবে না, আর মেথডের বাইরে যদি ভাবতে পারো টোটাল ম্যাট্রিক্সটা তাহলে তুমি তোমার মাথা লাগাতে পারো, এটা হলে এরকম এটা হলে এরকম, বুঝতে পারবে? দেখো 5/3 এরটা P/Q5:7, তাই তো? আচ্ছা তারপরে কি আছে আর P minus Q হচ্ছে -4, আচ্ছা P minus Q equal to -4 দিয়ে দিচ্ছে, ব্যাস আর কিছু করার নেই, তাহলে 3P plus 4Q, ঠিক আছে তোমাকে বার করতে বলেছে 3P plus 4Q কত, তাই তো? আচ্ছা K হচ্ছে ধ্রুবক মানে কনস্ট্যান্ট ধরে নাও, তাই তো? K ধ্রুবক তো, তাহলে P এর মান কত 5K, এই যে 5K minus 7K, Q এর মান 7K, বুঝতে পারছো? 5K minus 7K equal to -4 -2K equal to -4, তাই তো? হ্যাঁ মাইনাস মাইনাস কেটে গেল, K equal to কত হবে তাহলে 2, 4/2, তাই তো? 4/2 মানে 2, K equal to 2 হয়ে গেল তো, ব্যাস। আচ্ছা তাহলে P equal তাহলে এবার কত আছে 3 into, তাই তো? P কত 5K তো, হ্যাঁ আচ্ছা Q কত 4 into 7K তো, আচ্ছা 15K প্লাস 28K, তাই তো? অ্যাড করলে 43K মানে 86, এই যে K মানে 2, 43 দুগুণে 86, তাই তো? দেখো অ্যান্সার আছে কিনা 5/3, হ্যাঁ আচ্ছা 6 এর 1টা দেখো, এরকম অনেক জায়গায় সব ফিল্ডে ট্যালেন্ট আছে, গ্রামে গঞ্জে আমি এখন আমরা বর্ধমান থেকে সাইডে খেলতে গেছিলাম, তো সেখানে এক একটা এমন প্লেয়ার দেখেছিলাম, আমাদের ডিউস ব্যাট ছিল, ওরা এমনি ইয়ে ব্যাটে খেলছে মানে নর্মাল ব্যাট যেরকম সেই ব্যাটে আমাদের আমার মেরেছে, হ্যাঁ ঠিক আছে, কারণ আমি একটা বল করেছিলাম ইয়র্কার লেভেলে, ইয়র্কার লেন্থে বল করেছিলাম, বলটা দেখলাম যেরকম চামচের মতো করে উঠিয়ে দিল, মানে বলটা আমার উঠে ওপরে ছিল, আমি এমন করে দেখছি বলটা দেখতে পাচ্ছি না, দেখা কোয়ালিটি এরকম আমরা দেখেছি। হ্যাঁ এখানে প্রবলেমটা হচ্ছে এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, ঠিক আছে, তাই সেই কোয়ালিটিটা সামনে উঠে আসছে না, তাই তুমি জানতে পারছো না ওটা আছে। এবার ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো না থাকে তাহলে তুমি কি করে দেখতে পাবে বলো,
তাই না? তুমি জানবে কি করে? বাট কোয়ালিটি ডেফিনেটলি আছে, কেন থাকবে না? ডেভেলপমেন্ট নেই, পলিটিক্স সব নষ্ট করে দিচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যাতে মাথা চারা দিয়ে উঠতে পারে, তার জন্য তো সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাই না? আবার ইংলিশ মিডিয়াম স্কুলে সেই গ্রীষ্মকালে আবার আমার এই ভাগ্নি পড়ে, ওরা সামার ক্যাম্প করেছে, সামার ক্যাম্প। হ্যাঁ, তার জন্য আবার স্কুল থেকে 20,000 টাকা চেয়েছে। হ্যাঁ, আমাদের না বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম তো, গরমের ছুটি করতো, ঘুম থেকে ওটা অঙ্ক প্র্যাকটিস, স্যারের কাছে পড়ে আসতাম, আবার টিফিন তো অঙ্ক প্র্যাকটিস। এটাকেই বলে সামার ক্যাম্প, হোম ক্যাম্প, এটাই বাড়ি। সব পড়লে কিচ্ছু হবে না, তাতে কি হবে? কত দূর যাবে? কিছুই হবে না, সব করলে ওগুলো ফালতু জিনিস। আর আরেকটা ব্যাপার আছে, প্রচুর লোকের মানে লোক দেখানোর ব্যাপার আছে, মানে সব হচ্ছে আমার জিনিস না, আমার মানুষ নষ্ট করে এত বাজে জিনিস। হ্যাঁ, দেখো 6 এর 1 5x minus 3y, Two x plus 4y. 2x plus 4y, 11 is to 12, বললে x is to y এর মান নির্ণয় করো। উল্টোটা দিয়েছে তাই তো, x is to y কত? ঠিক আছে, দেখো 5x minus 3y by 2x plus 4y, তাই তো? হ্যাঁ, এটা লবে, এটা হরে চলে যাবে তো, ইকুয়াল টু 11/12। তো এরপরে কি করবে বলো, বলো বললেনটা কি করবে? বললে এটা মোটামুটি কোনাকুনি গুণ করবে। হ্যাঁ, একদম তাই, কোনাকুনি গুণ। ঠিক আছে, লিখে নেবে 12 into 5x minus 3y equal to 11 into 2x plus 4y। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হলো? 12 into 5x 60x minus 3 বড় 36y, 11 দুগুণে হচ্ছে 22x, আর 4 11 44y। ঠিক আছে, এখানে x একদিকে থাকবে, y আরেক দিকে থাকবে, বিকজ আমরা x বাই y করব। ঠিক আছে, তাহলে x গুলোকে একদিকে নাও, 22x ডান দিকে আছে তো, মাইনাস করে নিয়ে এসো, 60x মাইনাস 22x, আবার এটা বাঁ দিকে মাইনাস ছিল, ডান দিকে প্লাস করে নিয়ে এসো। ঠিক আছে, প্লাস 44y। আচ্ছা তাহলে 60 থেকে 22 বাদ দিলে 38, ভালো করে শেখো, 38x মাইনাস 36 আর 44 80y। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার এগুলোকে 2 দিয়ে ভাগ হবে, 38 কে 2 দিয়ে ভাগ করলে 19, 80 কে 2 দিয়ে ভাগ করলে 40। ঠিক আছে, আচ্ছা আমি কি শিখিয়েছি মনে আছে যে x is to y মানে এটা করতে হবে তো, এমন ভাবে লিখতে হবে এখানটা যাতে কোনাকুনি গুণ করে এই লাইনটা আসে, তাই তো? তাহলে y এর সঙ্গে কার গুণ আছে 40 এর, তো ব্যাস উপরে 40 হবে, x এর সঙ্গে কার গুণ আছে 19, নিচে 19 হবে। বোঝা গেল? কনসেপ্টটা বোঝা গেল? তাহলে x is to y কত হচ্ছে 40 is to 19। হ্যাঁ, এখন বলবো যে এরকম মানে তো x এর মান তো বড় হবেই, 19টা x 40টা y এর সমান, তার তো x বড়, এই যে তাই তো বড় হবে, এই যে জন্য। এবার বোঝা গেল? এইভাবে ভালো করে বিচার করবে, মানে আমি অঙ্কটা যে তোমার ঠিক হচ্ছে কিনা সেটা তোমার তো পরীক্ষার খাতায় উত্তর দেওয়া থাকবে না, তুমি এইভাবে জিনিসটা ভাববে যে আমার 19x ইকুয়াল টু 40y এসছে, মানে 19 খানা x 40টা y এর সমান, তাহলে x তো বড়, তবে তো এটা সম্ভব, তাই না? দেখো 2 এর দাও, তাহলে 2 এরটা কি হবে? দেখো কি হচ্ছে 3a plus 7b, 3a plus 7b একবারই বাই করে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, 5a minus 3b, হয়তো বোঝা গেল? এই লাইনটা লিখলাম না, একবারে বাই করে দিলাম, অনুপাত করতে দিচ্ছে 5a minus 3b ইকুয়াল টু কি 5:3, মানে 5/3। তাহলে তুমি কি করবে? কোনাকুনি গুণ করবে, 5 ইনটু এই লাইনটা লিখে নেবে, তাই তো? এই লাইনটা না লিখে করতে যাবে, অনেক সময় চোখের ভুলে কি হয়, এটাকে এটা দিয়ে এরকম গুণ করে দেয়, জানো তো?
মানে ভুল হতে পারে, ঠিক আছে অনেক সময়। তাহলে কি হবে, এই লাইনটা লিখলে আর ভুল হওয়ার চান্স নেই। 5 5 25 এ মাইনাস 5 3 15 বি 3 3 9 এ প্লাস 3 7 21 বি, এগুলোকে একদিকে নিয়ে যাবে। 25 এ 9 এটা প্লাস আছে মাইনাস, মাইনাস 15 বিটা ডান দিকে প্লাস হয়ে যাবে, কারণ এ আর বি আলাদা আলাদা দিকে থাকবে। 25 থেকে 9 বাদ দিলে 16 এ আর 21 15 36 বি, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4 এ, 36 কে 4 দিয়ে ভাগ করলে 9 বি, তাই তো? তাহলে এ বাই বি এমন ভাবে লিখতে হবে, বিটা কার সঙ্গে গুণে আছে 9, এটা 4 এর সঙ্গে গুণে আছে, তাহলে কত হলো 9:4, বোঝা গেল? আচ্ছা এটা কি আছে 7 এর 1, দেখো 7 এর 1 কি আছে 7x - 5y, বাই বলো কি হবে, বলো বলো 3x plus 4y 7/11, তাই তো? হ্যাঁ আগে বরাবর গুণ করে নিতে হবে। কি হবে তাহলে, হ্যাঁ দেখো, হ্যাঁ তাহলে আগে 11 দিয়ে গুণ করো। আচ্ছা এখন বলো এখানে একটা ব্যাপার আছে, এটাকে আগে কেন করলাম, কারণ এখানে দেখো বড় হবে, এই জায়গাটাকে বড় আনাবে, এই দিকটা যেন একটু বড় থাকে, বুঝে গেল? তাহলে মাইনাস করতে হবে না, বুঝলে ব্যাপারটা? এদিকে এক্সটা যদি এখানে কত, এটা 21x আছে তো, আর এটা 77x হবে, 77টাকে বাঁ দিকে নিয়ে আসবে, 21টাকে যদি বাঁ দিকে করি না, তাহলে আবার 77টাকে ডান দিক থেকে বাঁ দিকে করে মাইনাস আনতে হবে, আবার মাইনাসকে কাটতে হবে, বুঝলে? সেজন্য আগে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবে, ঠিক আছে? আচ্ছা ইকুয়াল টু 7 ইন্টু 3x প্লাস 4y, তাহলে কত হচ্ছে 77x মাইনাস 55y ইকুয়াল টু 21x প্লাস 28y, ঠিক আছে? আচ্ছা তাহলে 77x থেকে 21x বাদ যাবে, মাইনাস 21x, আর এদিকে 55y বাঁ দিকে হবে, তাই তো? মাইনাসটা প্লাস হয়ে গেল, তাই তো? 28y, আচ্ছা তাহলে 77 থেকে 21 বাদ গেলে কত 56x, 55 28 কত যোগ করলে 83y, ঠিক আছে? 56x করলে 83y, আচ্ছা তাহলে x বাই y, yটা 83 হবে আর xটা নিচের হবে, হতেই হবে কারণ x এর মান তো বড়, 56টা x 83y এর সমান, তাই x এর অনুপাত বড় হবে, তাই তো? তাহলে এখান থেকে x is to y কত হচ্ছে 83:56 হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা এবারে k কে কনস্ট্যান্ট নিতে হবে, ঠিক আছে? k ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই x এর মান আসবে 83k আর y এর মান আসবে 56k। এখন ব্যাপার আছে, তুমি k এর জায়গায় p ও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু x y ধরা যাবে না, কারণ অলরেডি ইউ হ্যাভ টেকেন দা ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা এবার তোমাকে কি প্রুভ করতে হবে, যে দেখাই যে 3x - 2y, তাই তো? দেখো কি দেখাতে বলেছে, 3x - 2y বাই কত করতে বলেছে বলো, বলো? 3x plus 4, হ্যাঁ 3x plus 4y, সমান 100, হ্যাঁ ওটাই দেখাবো, করে নি। 3 ইন্টু x এর ভ্যালু কত 83k মাইনাস y এর ভ্যালু কত 56k, 2 ইন্টু 56k, আবার x এর ভ্যালু 3 ইন্টু 83k প্লাস 4 ইন্টু 56k, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 83 ইন্টু 3 249k মাইনাস 112কে 56 দুগুণে, আর 3 83 249k প্লাস 4 56 224k, তাহলে কত হচ্ছে
137, 249 থেকে 100 বাড়াবার দিলে 137, 249 সঙ্গে 224 যোগ করলে 473 কে কেটে গেল 137 ইজ টু 473। দেখো তোমার এটাই অ্যান্সার আছে, বুঝে গেল? বড় আছে নাকি? আচ্ছা 7 এর 2 এর টাকা পেজে 7 এর 2 দেখো 7x মাইনাস 7 এর 2 সরি 10x প্লাস 3y দেখো 10x প্লাস 3y by 5x 5x প্লাস 2y তাই তো ইকুয়াল টু 9:5 তাই তো 9/5। আচ্ছা তাহলে এবার দেখে নাও। আচ্ছা অ্যাডজাস্টমেন্ট কি করে করবে দেখো 5 10 এ 50 হয় আর 5 9 45 হয়, তাহলে 50টাকে এদিকে আনতে হবে তাই তো, তাহলে 5টাকে এদিকে গুণ করব, বুঝলে অ্যাডজাস্টমেন্টটা, কারণ মাইনাস করলে আবার ঝামেলা হবে। আচ্ছা 9 ইনটু 5x প্লাস 2y, ঠিক আছে? পাঁচ 10 এ 50x প্লাস 3 5 এ 15y 5 9 45x প্লাস 9 2 18y, ঠিক আছে? আচ্ছা তাহলে কি করতে হবে 50x মাইনাস 45x ইকুয়াল টু 18y মাইনাস 15y একই রকম করে হবে তাই তো, y আলাদা x আলাদা। 50 থেকে 45 বাদ দিলে 5x ইকুয়াল টু 3y। আচ্ছা দিয়ে কি করবো x বাই y করবো, x এর y এর সঙ্গে 3 গুণ ছিল, x এর সঙ্গে 5 গুণ ছিল তাই তো। আচ্ছা দিয়ে সেখান থেকে কি হয়ে যাবে x is to y equal to 3:5 হবে, কারণ 5টা x যদি 3টে y এর সমান হয় তাহলে x ছোট তাই তো। আচ্ছা তাহলে k equal to হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। আচ্ছা x equal to হচ্ছে 3k, y equal to হচ্ছে 5k, বুঝে গেল? আচ্ছা তোমার টার্গেট কি বলেছে, তোমার কি করতে বলেছে যে দেখাই 2x প্লাস y, ঠিক আছে? তাহলে তোমার কি দেখাতে বলেছে 2x প্লাস y বাই বলো x প্লাস 2y, এটা তোমাকে দেখাতে বলেছে। আচ্ছা তাহলে x এর মান 3k, 2x এর মান হচ্ছে 6k তাই তো, y এর মান 5k মানে 5k, আবার x এর মান হচ্ছে 3k, আচ্ছা y এর মান হচ্ছে 5k, তাহলে 11k বাই 5 আর 3 এ 8k, তাহলে অনুপাত হচ্ছে 11:8 তাই তো, উপরে 11 নিচে 8 তাই আছে না তো 13 আছে। আচ্ছা x প্লাস 2y, ঠিক আছে ভুল করেছি, 2y মানে হচ্ছে 10k, এই যে 10k চোখের ভুল কিছু না 10k, ঠিক আছে? 11 আর 10 আর 3 এ 13, ঠিক আছে 11:13 বোঝা গেল? আচ্ছা এইটার অনেকটা হলো বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। মনে করি কে যোগ করলে, তাই তো, কত যোগ করতে হবে তুমি জানো না, মনে করি কে যোগ করলে, তাহলে 2 কি লিখেছে 2:5 বলেছে তো, তাহলে 2 প্লাস কে বাই 5 প্লাস কে, সব কে কে অ্যাড করে দেওয়া হলো, ইকুয়াল টু কত বলেছে 6:11। ইকুয়েশনটা বুঝতে পারলে? হ্যাঁ
তোমার বলেছে 2:5 এর সঙ্গে, তাহলে কে যোগ করলে, তাহলে পূর্ব পদ আর উত্তর পদ উভয়ের সঙ্গে কে যোগ করলে, 2 এর সঙ্গে কে যোগ করলে কত হয় 2 প্লাস কে, 5 এর সঙ্গে কে যোগ করলে কত বলো 5 প্লাস কে, অনুপাত মানে বাই ইকুয়াল টু 6:11। তাহলে কি করবে, এই যে গুণ করো 11 ইন্টু 2 প্লাস কে ইকুয়াল টু 6 ইন্টু 5 প্লাস কে, তাই তো? তাহলে কত হচ্ছে 22 প্লাস 11 কে ইকুয়াল টু 30 প্লাস 6 কে, ঠিক আছে? তাহলে 11 কে মাইনাস 6 কে ইকুয়াল টু 30 মাইনাস 22, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 5 কে, ঠিক আছে, ইকুয়াল টু 8, তাই তো? 30 থেকে 22 বাদ দিতে হলো, এটা এদিকে ছিল, এটা মাইনাস হয়ে গেল, তাহলে কে ইকুয়াল টু কত 8/5 মানে 1/3/5, তাই তো? তাহলে উভয় পদের সঙ্গে 1/3/5 যোগ করলে এখানে আনসারটা আছে কিনা, হ্যাঁ 8/5 আছে, ঠিকই আছে। আচ্ছা এবার দেখো 8/2টা দেখো, এরকম থাকলে কি ওটাকে মানে পূর্ণ করে দেখাতে পারে, বেশি করে? দেখার দরকার নেই, 8/5 বলতে উত্তর আছে, 8/5 করলেই হয়ে যায়, নেবে উত্তরটা, কাটবে না, তারপরে কাটার মানে অসুবিধা নেই। আসলে অনুপাত কে যোগ করলে, কেটা তো অনুপাত না, কে এর মান হচ্ছে এইটা, কে কিন্তু এখানে অনুপাত না, কে এর মান 8/5 বা 8/5 রাখতে পারো বা 1/3/5 রেখে দিতে পারো, বোঝা গেল? ভালো করে দেখো পড়টা দেখো, A:B বৈষম্যানুপাত, এখানে বৈষম্যানুপাত মানে A আর B আলাদা, ঠিক আছে? বৈষম্যানুপাত মানে বলেছে A:B অনুপাতের সঙ্গে উভয় পদ থেকে কত বিয়োগ করবে, তাহলে লেট B বিয়োগ করতে হয়, মানে মনে করি B বিয়োগ করতে হবে, B করতে পারি, তাহলে কি বলেছে, বলেছে আজ A:B বিয়োগ করলে লেখা যাবে না, B এর মধ্যে আছে, কে বিয়োগ করতে হবে লেখাছে, ঠিক আছে? A:B বৈষম্যানুপাত উভয় পদ, তাহলে A:B, A থেকে কে বাদ দিলে A মাইনাস কে, B থেকে কে বাদ দিলে B মাইনাস কে, হ্যাঁ না না, তাই তো? হ্যাঁ, উভয় পদ থেকে কত বিয়োগ করলে বলেছে তো, তাহলে A থেকেও বিয়োগ করতে হবে, B থেকেও বিয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো বিয়োগ করলে বৈষম্যানুপাত M/N হবে, তাই তো? এবার করো তাহলে M ইন্টু N ইন্টু A মাইনাস কে আর M ইন্টু B মাইনাস কে, আচ্ছা তাহলে কি হয়ে যাবে AN মাইনাস NK ইকুয়াল টু MB মাইনাস MK, তাই তো? হ্যাঁ, তুমি এখানে কিসের মান বার করবে, মান কিসের বার করতে হবে, কে এর মান তো, তাহলে কে যে একদিকে কে থাকবে, এই যে মাইনাস এন কে আছে, এটাকে প্লাস করে দিকে নিয়ে এসো, তাই তো? মাইনাস এন কেটা এদিকে রেখে দাও, এমবি এদিকে ছিল, মাইনাস এ এন করে দাও, তাই তো? আচ্ছা দিয়ে এখান থেকে কে কমন নিয়ে নাও, এম মাইনাস এন হয়ে যাবে, তাই তো? কমন নিলে আর এমবি মাইনাস এ এন, তাহলে কে ইকুয়াল টু কত হবে এমবি মাইনাস এ এন বাই এম মাইনাস এন, এটা বিয়োগ করতে হবে এমবি মাইনাস এ এন, দেখো ওটাই আনসার আছে। আচ্ছা হচ্ছে হ্যাঁ এমবি মাইনাস এ এন বাই এম মাইনাস এন, আচ্ছা এটা দেখো তিনটা বলো, কোন সংখ্যা কোন সংখ্যা 4:7 অনুপাতে পূর্বজের সঙ্গে যোগ বা উত্তর পর্যন্ত বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যোগী সংখ্যা। তুমি আর কি করবে 2:3 আর 5:4 এর যোগের অনুপাতটা বার করে নাও, বুঝতে পারলে স্টেপটা? আর এখানে 2:3 আর 5:4 আছে, ঠিক আছে? তাহলে তোমার মানে কি কম্পাউন্ড রেশিও মানে যৌগিক, বুঝলে? কম্পাউন্ড রেশিও और মিক্স রেশিও মানে মিক্স, ঠিক আছে? বুঝলে? ইংলিশটা লিখে দিলাম, হ্যাঁ কত হচ্ছে তাহলে 2 into 5 is to 3 into 4, তাই তো? তাহলে কত হচ্ছে 10 is to 12,
2 দিয়ে ডিভাইড করলে 5:6 হয়ে গেল, এটা বলেছে। আচ্ছা এবার কি বলেছে, বলেছে 2 কোন সংখ্যা 4:7 অনুপাতে পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদের সঙ্গে বিয়োগ, কোন সংখ্যা মানে যে কোনো একটাই ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে মনে করি সংখ্যাটি হলো কে, তাই তো। আচ্ছা কি বলেছে 4:7 এর পূর্বপদ, তাহলে 4:7 বলেছে তো, 4:7 বলেছে পূর্বপদের সঙ্গে যোগ করতে বলেছে তো, তাহলে 4 প্লাস কে, তাই তো। আর উত্তর পদ থেকে বিয়োগ দিতে বলেছে তো, দেখো তাই তো হলো, এই যে 5:6, ঠিক আছে। তাহলে কত হলো 6 ইন্টু 4 প্লাস কে ইকুয়াল টু 5 ইন্টু 7 মাইনাস কে, বুঝতে পারলে হিসাবটা। পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদ থেকে বিয়োগ, তাই করতে বলেছে তো, পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদ থেকে বিয়োগ, তাহলে 24 প্লাস 6 কে ইকুয়াল টু 5 7 35 মাইনাস 5 কে। আচ্ছা তাহলে 6 কে প্লাস 5 কে করে দিলাম, মাইনাসটা প্লাস, আর 35 মাইনাস 24 করে দিলাম, তাহলে 11 কে ইকুয়াল টু 11, তাহলে কে ইকুয়াল টু কত 11/11 মানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 1 যোগ করব, বুঝে গেল। হ্যাঁ এবার ভালো করে বুদ্ধি করে দেখো অ্যানসার মিলেছে। আরে 4 এর সঙ্গে 1 যোগ করে দাও 5, 7 থেকে বিয়োগ দাও, এটা মিলতে জিজ্ঞেস করছে, দেখো তাই তো হচ্ছে। এই যে 4 প্লাস 1 মানে হচ্ছে 5, 7 মাইনাস 1 মানে 6, মিললো তো, বুঝে গেল। এরকম ভাবে লিস্ট হবে, সবার সঙ্গে সবার মিল রয়েছে। নেক্সট চ্যাপ্টার ধরবো না পরের দিন, পরের দিন পড়াবো। আচ্ছা তাহলে আমি বাকি দুটো পাঠিয়ে দেবো, অনুপম সমানুপাত পাঠিয়ে দেবো, তার আগে তোমাকে এটা পাঠিয়ে দেবো। ওই তুমি তোমার ভেদ লেখা হয়ে গেছে তো, আর পরের দিন আমি বুধবারের মধ্যে লিখে নেবে। ভেদ লেখা হয়ে গেছে তো, ভেদ চেক করে দেবো। ভেদ গোলক আর শঙ্কু দেওয়া হয়ে গেছে। আর কি চ্যাপ্টার করেছিলাম, আর অনুসারে হ্যাঁ নবমের জন্য দিয়ে দিচ্ছি। চোখ পড়ানো হয়নি এখনো, চোখ পড়ানো হবে, এগুলো আগে করিনি। এই ইউনিট টেস্টে সিলেবাসটা কমপ্লিট করিনি, দেন চোখ পড়াবো, কারণ আর তো জ্যামিতির পোর্শনটা বাকি, জ্যামিতির সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। কিন্তু এই অনুপাত সমানুপাতের সঙ্গে ওই সদৃশ্যতা চ্যাপ্টারের সম্পর্ক রয়েছে, তার জন্য এটা আগে শেষ করে নিয়ে ওইটা করানো হবে, ঠিক আছে। আর তোমরা একটা কাজের মধ্যে করবে, স্কুলে কি উপপাদ্য কিছু বলে দিয়েছে, সব করেছো করতে তো, প্রয়োগ সব করতে বলেছো তো, ঠিক আছে। সবকটা প্রয়োগ হ্যাঁ, আর অনুশীলনীর অঙ্কগুলো এই ইউনিট টেস্টটা হয়ে যাওয়ার পর করাবো, ঠিক আছে। যখন আবার পেছন দিক থেকে সিলেবাসটা কমপ্লিট করার পর আগে প্রয়োগগুলো এখন করে দেবো। হ্যাঁ সেটার কথাই বলছি, যে এখন আমি উপপাদ্যর প্রয়োগ করিয়ে দেবো, আর অনুশীলনীটা যখন পরে সিলেবাসটা কমপ্লিট করবো তারপরে আবার ব্যাক থেকে আসবো, ঠিক আছে। কারণ মোস্ট কেসেস প্রয়োগ থেকেই দেয়। আরে আসলে কিছু না, জ্যামিতি হজম করতে পারার জন্য 99% স্টুডেন্ট পড়ে না প্রয়োগ, মানে অনুশীলনী। প্রয়োগ আর অনুশীলনের পার্থক্য বুঝতে পারছো, এই এক্সারসাইজের যে অঙ্কগুলো, এখন যেমন তোমাদের আমি এক্সাম্পল করাই না, এগুলোর এক্সারসাইজটা করাই, এক্সাম্পলে কিচ্ছু না, এক্সাম্পল দেবে বাড়ি থেকে চ্যাপ্টারে খুব ইজি, কিন্তু এক্সারসাইজটা ডিফিকাল্ট আছে, ঠিক আছে। আর আমি যদি তোমাদের এক্সারসাইজটা করে দিই, তোমরা প্রয়োগগুলো নিজে এমনি করতে পারবে, কিন্তু আমি আগে প্রয়োগগুলো করবো, ঠিক আছে। এছাড়া চ্যাপ্টারটা দেখি কি আছে পরেরটা। হ্যাঁ পরেরটা পরের দিন তো হবেই, আর তার পরেরটা শুরু করে দেবো, ঠিক আছে। টোটাল 3টে চ্যাপ্টার আছে, তাই তো, ব্যাস।
ক্রমিক সমানুপাতি বলে একটা জিনিস আছে, ওটা পরের দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? নিতে এসছো নাকি? আর পরের দিন এই চ্যাপ্টারটা আগে পড়িয়ে ওই এই পদ্ধতিগুলো শেখাবো, ঠিক আছে? আর এই চ্যাপ্টারে কিছু না, এই চ্যাপ্টারে হচ্ছে সমানুপাত আছে, সমানুপাতের কনসেপ্টটা ভালো করে বলে দেবো। আর এর পরের যে চ্যাপ্টারটা আছে সেটাতে মেন জিনিসগুলো আছে, বিপরীত প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া কাকে বলে, ওগুলো সব দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি পরের দিন চেক করে দেবো।